তো আমাদের টোটাল 10টা এমসিকিউ দেওয়া ছিল। তো এমসিকিউর অ্যান্সারগুলো যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, যেটা মোটামুটি 76 ধারা থেকে 106 পর্যন্ত, চ্যাপ্টার নাম্বার 4, যেখানে আলোচনা করে যে এই কাজগুলো অপরাধ না। পেনাল কোডে যখন আমরা অপরাধের ডেফিনেশনগুলো পড়ব, যদি এই অপরাধের এই অবস্থার মধ্যে এই কন্ডিশনগুলো আসে, তাহলে আইনগতভাবে সেগুলো অপরাধ হবে না। তো এই জন্য 1 নম্বরেই একটা বলতেছে যে কোন পরিস্থিতিতে যদি আমরা একটা কাজ করি সেটা অপরাধ নয়, অর্থাৎ অপরাধ হিসাবে গণ্য হবে না। এখানে মূলত আমাদের যে কাজটা করা হয়েছে 4টা অপশন দেওয়া আছে। এখন 1 নম্বর যেটি দেওয়া আছে যে যখন কাজটি আইন অনুযায়ী করার অধিকারভুক্ত এবং গুড ফেইথে করা হয়। যখন আপনি আইনগতভাবে একটা বৈধ কাজ করেন এবং সরল বিশ্বাসে করেন, কোনো মেলাফাইট, কোনো খারাপ উদ্দেশ্য, গিল্টি ইন্টেনশন থাকে না, তখন যদি আমরা কি জানি, যদি কোনো প্রকার আপনার দুর্ঘটনাও ঘটে, যেমন আমরা 80 নম্বর সেকশনে পড়েছি কি, আপনি যখন একটা বৈধ কাজ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গুড ফেইথে করবেন, তখন কোনো দুর্ঘটনা ঘটলেও আপনার কি হবে না, কোনো কিছু যায় আসে না। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের ক। বাকিগুলা দেখেন যে ইন্টেনশনালি কারো ক্ষতি করা অবশ্যই অপরাধ হবে, অন্যের সম্পত্তি বিনষ্ট করা অবশ্যই অপরাধ হবে, অন্যের জীবন বিনষ্ট করা অবশ্যই অপরাধ হবে। তাহলে যখন আমরা কি করব, সমস্ত সতর্কতা অবলম্বন করে সরল বিশ্বাসে গুড ফেইথে কোনো কাজ করব, সেটা অপরাধ হবে না, ক বলে দিচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে যে কোন বয়সের নিচের একটি শিশুর কাজ অপরাধ হিসাবে ধরা হয় না, অর্থাৎ ওই শিশু যাই কিছু করুক সেটা অপরাধ হবে না। তো এখানে আমরা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 9, যে 9 বছর পর্যন্ত শিশু যাই কিছু করুক সেটা অপরাধ না। তো এক্ষেত্রে আমরা গত ক্লাসে আপনাদেরকে 2টা সেকশন পড়িয়েছি, একটা ছিল 82, একটা ছিল 83। দুইটার মধ্যেই বয়সের কথা বলা আছে, একটা হচ্ছে যে কি ইনফ্যান্সি 9 বছর পর্যন্ত, আর একটা হচ্ছে ইমম্যাচুরিটি 9 থেকে 12 বছর পর্যন্ত। তাহলে 9 বছর পর্যন্ত বাচ্চা যাই কিছু করুক এটা কোনো অপরাধ না। 9 থেকে 12 হইলে আমরা তখন দেখি যে তার মেচুরিটি লেভেলটা কেমন ওই কাজ করার ক্ষেত্রে, সে কি আসলে জানতো কি না যে কি কাজ করতেছে, তার কি ফলাফল হইতে পারে। অর্থাৎ তার মেচুরিটি লেভেল যদি না হয়, অপরিপক্ক থাকে, তাইলে অপরাধ না। আর যদি পরিপক্ক বোঝা যায় তবে অপরাধ। তাহলে এর অ্যান্সার হচ্ছে 9 বছর পর্যন্ত। 3 নম্বর হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স কখন প্রযোজ্য হয়, আত্মরক্ষার অধিকারটা আসলে আমাদের কখন প্রযোজ্য হয়। 4টা অপশন দেওয়া আছে। তো প্রথম অপশনটাই দেওয়া আছে যে যখন কারো শরীর বা জীবনের প্রতি প্রকৃত এবং যে সঙ্গতিপূর্ণ হুমকি থাকে। তো রাইট টু ডিফেন্সের আর বাকি 3টা যে এখানে দেওয়া আছে, যে যখন কারো সম্পত্তি কেউ ছিনিয়ে নেয়, পুলিশ অফিসার বা আদেশ না দিয়ে কাউকে আটকায়, যখন আদালতের আদেশ না মেনে কেউ কাজ করা হয়। তো এর মধ্যে তাহলে আমরা যেই ডেফিনেশনগুলো বা যেগুলো পড়েছি প্রাইভেট ডিফেন্সে, সবচেয়ে যুক্তিসঙ্গত হচ্ছে আমাদের 1 নম্বরটা, আমাদের নিজের শরীর বা অন্যের শরীর রক্ষার করা। যখন কেউ অ্যাসল্ট করে, আক্রমণ করে, যেখানে আমাদের কি আছে, যুক্তিসম্পন্ন হুমকি আছে, তখন প্রযোজ্য হওয়া শুরু হয়। তাহলে এরও সঠিক অ্যান্সার হচ্ছে ক। এরপরে চলে আসে আমাদের কনসেন্ট বা সম্মতি। আমরা দেখেছি মোটামুটি আমাদের 87 থেকে নিয়ে 92 পর্যন্ত সম্মতি নিয়ে আলোচনা করে 6টা সেকশন আছে। তো এখানে প্রথমেই বলতেছে যে সম্মতি কখন আইনগতভাবে বৈধ নয়, মানে কোন সম্মতিটা সম্মতি বলে গণ্য হবে না। মূল কথা হচ্ছে 90 নম্বর সেকশন। এখন প্রথমে বলতেছে কনসেন্ট কোনো ভয়, জোরপূর্বক বা ভুল ধারণার বশবর্তী প্রধান যদি করা হয়। আমরা 90 নম্বরের মধ্যে এই জিনিসগুলা দেখেছি। যদি কি করা হয়, মিসরিপ্রেজেন্টেশন করা হয়, যদি সেখানে কোনো প্রকার ভয় থাকে, ফিয়ার থাকে, তাহলে যতই সম্মতি দেওক সম্মতিটা কি হবে না, সম্মতি বলে গণ্য হবে না। তাহলে এটারও সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে মিস্টেক অফ ফ্যাক্ট এবং মিস্টেক অফ ল। তো এটার ক্ষেত্রে গত ক্লাসে আমরা মিস্টেক অফ লটা আপনাদের সামনে তুলে ধরে নেই। তো যদিও মিস্টেক অফ লটা জিনিসটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, হচ্ছে বাংলাদেশি নাগরিক বাংলাদেশের যত প্রকার আইন আছে আইনগুলা জানে, আইনগুলা বুঝে, প্রয়োগ বুঝে এটা আইন ধরেই নেয়। আপনি এই অজুহাত কোথাও নিতে পারবেন না যে আইনগতভাবে আপনি জানেন না, এই কাজটা অপরাধ। তার মানে মিস্টেক অফ ল আইনগতভাবে কোনো অজুহাত না, এটা মনে রাখবেন, এটা একদম জেনারেল নিয়ম। তার মানে আইন আপনি জানেন না, আইন আপনি বুঝেন না, এটা আইন বা আদালতে আপনার আত্মরক্ষার কোনো হাতিয়ার হবে না, আপনি জাস্টিফাই করতে পারবেন না।
কোনটা করতে পারবো? মিস্টেক অফ ফ্যাক্ট, যে আমি একটা ঘটনা, একটা দৃশ্য, একটা বস্তু বুঝতে ভুল করছি, এটা গ্রহণযোগ্য হবে? তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে মিস্টেক অফ ফ্যাক্ট এবং মিস্টেক অফ ল এর মধ্যে পার্থক্যটা কি। তো আমরা যদি দেখি যে মিস্টেক অফ ফ্যাক্ট ভালো বিশ্বাসের ভিত্তিতে দোষ মুক্তি দিতে পারে, যেটা আমরা বললাম যে আপনি সরল বিশ্বাসে, আপনার কোনো মেলাফাইট ইন্টেনশন নাই, দুইজন ব্যক্তি মারামারি করতেছে, আপনার মনে হইলো একজন হয়তো আরেকজনকে হত্যা করবে, যদিও তারা দুইজনে খেলা করতেছিল, আপনি ঘটনাটা বুঝতে ভুল করছেন, আপনার মনে কোনো খারাপ উদ্দেশ্য নাই। কিন্তু মিস্টেক অফ ল সাধারণ দোষ মুক্তি দেয় না, যেটা আমরা বললাম আপনি আইন বুঝেন না, আইন জানেন না। যেমন ধরেন যে আপনার বিদেশ থেকে আপনি যদি কি করেন, দেশে আসার সময় 1 কেজি গোল্ড নিয়ে আসেন, এয়ারপোর্টে ধরলে আপনি কথা বলতে পারবেন না যে আপনি জানেন না 1 কেজি গোল্ড নিয়ে আসা অবৈধ বা প্রহিবিটেড বাই ল, এটা অজুহাত আপনি নিতে পারবেন না, কারণ আইন ধরে নেয় আপনি সমস্ত আইন জানেন, যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক। তাহলে এটারও আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক। এরপরে আমরা চলে যাই যে ব্যক্তির জীবন রক্ষায় কতটি ক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়। তার মানে সরাসরি হচ্ছে আমাদের 100 নম্বর সেকশন। আমরা বলেছিলাম যে একটা ত্রিভুজ অঙ্কন করে আপনি 100, 101 এবং 102 শরীর রক্ষার ক্ষেত্রে, একই রকমভাবে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আমাদের 3টা সেকশন আছে, 103, 104 এবং 105। তো এখানে আমাদের শরীর রক্ষার ক্ষেত্রে আমরা কি জানি, 6টা এমন ক্ষেত্র হইতে পারে যখন আমরা ওই জিনিসগুলা হইলে যেই ব্যক্তি আমাদের প্রতি আক্রমণ করবে তার যদি মৃত্যুও ঘটাই তাহলে কোনো অপরাধ হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কত? আমাদের 6। তো এই 6টা অবশ্যই মুখস্থ করে নেবেন এখন থেকে, কিওয়ার্ড আকারে লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনার এগুলা লাগবে। তো সেখানে আপনার মৃত্যুর ভয়, গুরুতর আঘাতের ভয়, সেখানে ধর্ষণের ভয়, সেখানে আনন্যাচারাল লাস্টের ভয়, কিডন্যাপিং অ্যাবডাকশনের ভয়, অথবা অবৈধভাবে আপনার আটকের ভয় আছে যখন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে পারবেন না। এরকম 6টা অবস্থা বর্ণনা করা আছে, এটা মুখস্থ করে নেবেন। এরপরে আত্মরক্ষার অধিকার নেই এমন অবস্থা কয়টা হইতে পারে, যে যেখানে আপনার কোনো সেলফ ডিফেন্স নাই, যেটা আমরা গত ভিডিওতে আপনাদেরকে 5টা সেকশন পড়িয়েছিলাম আয়তক্ষেত্র দিয়ে, তার মধ্যে ছিল আমাদের 99 নম্বরটা এই সাইটে, যে 3টা ক্ষেত্র আছে যখন আমাদের কি থাকে না, প্রাইভেট ডিফেন্স থাকে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 3। আর 3টা ক্ষেত্র হচ্ছে কিওয়ার্ড, সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তার আদেশিকৃত কাজ। এই দুটা জাস্ট কিওয়ার্ড আকারে মনে রাখবেন, ডিটেলটা কিন্তু মনে রাখতে পারবেন না, ডিটেল আপনি বুঝে পড়বেন, মনে রাখবেন কিওয়ার্ড। তাহলে সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তার আদেশিকৃত কাজ, এবং যদি আপনার কারো আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার সময় থাকে, মানে উপযুক্ত সময় থাকে, তাহলে আপনার কোনো আত্মরক্ষার অধিকারটা থাকবে না। 8 নাম্বার হচ্ছে যে কোন পরিস্থিতিতে কোন কাজ করলে তা ভুল হলেও অপরাধ নয়। মূল কথাটা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্টের যেই দুটা আমাদের সেকশন আছে সেইটা। তো মিস্টেক অফ ফ্যাক্ট আমরা 76-এ করি কখন? যখন বাউন্ড বাই ল হয়, আইনগতভাবে বাধ্য কোনো কাজ করতে গিয়ে মিস্টেক অফ ফ্যাক্ট করে ফেলি, অথবা জনসাধারণ হিসাবে যে কোনোভাবে কোনো একটা ফ্যাক্ট দেখতে আমরা ভুল করি। তো এখানে আমাদের বলতেছে যে কাজটি যখন স্বেচ্ছা এবং অপরাধের উদ্দেশ্য সম্পন্ন হলে, তাহলে এইটা অবশ্যই অপরাধ হবে। কাজটি বেআইনি এবং দুর্ঘটনাজনিত হলে এইটাও অপরাধ হবে। কাজটি অন্যকে সাহায্য করার জন্য হলে, কাজটি আদালতের আদেশে করা হলে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কি সর্বশেষটা, যে আমরা আদালতের আদেশে কি করতে যাই। যেমন আমরা কি জানি, সেখানে আমাদের 78 নাম্বার সেকশন আছে, যেখানে আমাদেরকে বলে যে আদালতের আদেশে যদি আপনি কিছু কাজ করেন। আর 76-এ ছিল আমাদের যদি আপনি মিস্টেক অফ ফ্যাক্ট করেন, তাহলে সঠিক অ্যান্সার হবে আদালতের আদেশে যদি আপনি কাজ করতে যান। যেমন পুলিশ অফিসার কি করছে, আদালতের আসামিকে গ্রেফতার করতেছে গিয়ে, এখন করিমকে গ্রেফতার করতে গিয়ে রহিমকে গ্রেফতার করে নিয়ে আসতে, সে মিস্টেক অফ ফ্যাক্ট করছে, তাহলে সে কোনো অপরাধ করে নাই। 9 নম্বরে হচ্ছে প্রাইভেট অফ ডিফেন্সের, রাইট অফ প্রাইভেট ডিফেন্সের পরিস্থিতিতে হত্যার অধিকার পাওয়া যায়। এখানে অবস্থা উল্লেখ করে দিয়ে বলতেছে যে আপনি কাউকে মৃত্যুবরণ করাইতে পারবেন কোন পরিস্থিতিতে। তো সম্ভবত এই প্রশ্নটা 2বার রিপিট হওয়ার কথা, এর আগেও সম্ভবত আমরা অ্যান্সারটা করেছি। তো যাই হোক, তাহলে এইটা আমরা যদি না, এখানে আমাদের সামান্য কিছু চেঞ্জ আছে। যখন আক্রমণ প্রাণঘাতী বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে, তাহলে সঠিক অ্যান্সার যদি আমরা দেখি এটাই হতে পারে। আর কি আছে আমরা দেখি, যখন শুধুমাত্র সম্পত্তির লুটের চেষ্টা হয়, যখন সামান্য আঘাতের ঘটনা ঘটে, যখন কাউকে অবৈধভাবে আটকানো হয়।
তো দেখেন এইখানে আপনার মনে হবে যে দুইটা সঠিক অ্যান্সার, ক হইতে পারে, খ হইতে পারে। তো যখন কাউকে অবৈধভাবে আটকানো যায়, এরপরে আছে যে যদি উনি সরকারি বা কোনো সহায়তা নিতে পারবে না এরকম অবস্থার সৃষ্টি হয়, এখানে কিন্তু ওই জিনিসটা লেখা নাই। তো এই জন্য সঠিক অ্যান্সার আমাদের কই হবে, যখন আপনার কি হবে, প্রাণঘাতী বা গ্রিভিয়াস হার্টের সম্ভাবনাটা থাকবে। 10 নম্বর, ধারা 90 মোতাবেক সম্মতি বৈধ হবে যদি তিনি ইনস্যান হন বা মানসিকভাবে ভারসাম্যহীন হন, তিনি যদি পূর্ণবয়স্ক এবং সচেতন হন, তিনি যদি স্পষ্টভাবে সম্মত হন, যখন তিনি কোনো জোরাজুরি ছাড়াই সম্মতি দেন। তো তাহলে 90-এর এইরকম আপনার বিশ্লেষণধর্মী অ্যান্সার করার জন্য আপনার উপাদানগুলো কিন্তু মনে রাখতে হবে। 90 ধারায় উপাদান আমাদের কি ছিল, যে অবশ্যই 12 বছরের বেশি হইতে হবে, 12 বছরের কম বয়স্ক হইলে তার সম্মতি না, পাগলের সম্মতি না, এবং যদি ভয় অথবা মিথ রিপ্রেজেন্টেশন থাকে তাহলে সম্মতি না। এখন এটা যদি আমরা দেখাই তাহলে 1 নম্বর আমাদের অ্যান্সার হবে না, যেহেতু ইনসেন। এরপরে তিনি ফ্রি কনসেন্ট দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে আমাদের জন্য উপযুক্ত অ্যান্সার হচ্ছে যিনি পূর্ণবয়স্ক এবং সচেতন, মানে হচ্ছে যে যার বয়সটা 12 বছরের বেশি, প্রাপ্তবয়স্ক, এবং উনি কি বিষয়ে সম্মতিটা দিচ্ছেন ওই বিষয়ে উনি কনসাস আছেন, উনি জানেন কি বিষয়ে সম্মতিটা দেওয়া হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের খ। তো আশা করা যায় কিছুটা হলেও আপনারা পেরেছেন। তো আমরা জাস্ট যদি বলি 10টাই কার হয়েছে সেটা আমরা শুনতে চাই। 10টাই কে করতে পারছেন? স্যার 10টা হয়েছে আমার। যাক, ভালো। বাকি? স্যার 10টা হয়েছে আমার। যাক, ভালোই তাহলে। বাকিদের? 8টা হয়েছে ভাইয়া। যাক, সমস্যা নেই। তো আমরা যেটা আমরা 76 থেকে 106 পর্যন্ত পড়লাম, এইটা আপনি লাল কালিতে রাখেন, এইটা আপনারে পড়তেই হবে। এখান থেকে আপনি এমসিকিউ পাবেন, লিখিতও পাবেন। প্যানাল কোডের প্রতিটা অধ্যায়, প্রতিটা সেকশন পড়ার দরকার নাই। আজকের ক্লাসের পরে আমরা যখন 121 থেকে শুরু করব, সেখানে জাস্ট উপাদান আছে কিছু, কোনো অধ্যায় আমরা বাদ দিয়ে দিব, দরকার নাই আপনার। কিন্তু এই যে 76 থেকে 106, এটা আপনাকে পড়তে হবেই। তো এই জন্য যদি আপনি না বুঝে থাকেন, এখানে সময় ব্যয় করবেন, এখানে বুঝার চেষ্টা করবেন। বাকি ওই দিকে আমরা জাস্ট মোটামুটি যদি বলি, দুইটা চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মানবদেহের বিরুদ্ধে অপরাধ, একটা হচ্ছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। এর বাইরে অন্যান্যগুলা জাস্ট একদিনের পড়া, কিন্তু এই দুইটা আমাদের একটু বুঝে পড়তে হবে। তো তাহলে আশা করি যারাই গত ক্লাসটা করেছেন সেইটা অবশ্যই আপনার মাথা থাকার কথা। কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নেবেন। তারপরও জাস্ট যেহেতু এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, আমরা আরেকবার আপনাদেরকে স্মরণ করায় দিব, যাতে আপনার যদি কোনো ডাউট থাকে এটা ক্লিয়ার হয়ে যায়। আর আবারও বলবো, আপনি যখনই রিভিশন দিবেন, পড়তে যাবেন, এই চ্যাপ্টার নাম্বার 4 জেনারেল এক্সেপশনের প্রতিটা সেকশন আপনি পড়বেন, একটাও বাদ দিবেন না। এটাই বলবো, এর প্রতিটা সেকশন আপনি পড়বেন। তো আমরা আরেকবার আপনাদেরকে মূল জিনিসটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপরে আজকের ক্লাসটা শুরু করব। তো টোটাল আমরা মনে রাখার নিয়মগুলো বলে দিচ্ছি, গত ক্লাস থেকে দেখে নেবেন। দেখুন সেকশনের ভিতরে আর কি কি জিনিসটা আছে একটু শুধু দেখে নেন। যে 76-এ আমাদের মূলত দুইটা কথা বলে, কথা দুইটা শুরু হয় বাউন্ড বাই ল দিয়ে। 1 নম্বর জেনারেল কথা হচ্ছে আইনগতভাবে যখন কমান্ড তাদেরকে মানতে বাধ্য করা হয়, যেমন পুলিশ হোক, আর্মি হোক, নেভি হোক, বা কোনো সংস্থা হোক, সরকারি অথরিটি হোক, যখন সে বাউন্ড বাই ল হয় এবং এর কারণে সে কোনো কাজ করে, তাহলে যে কাজটা বাস্তবে করতেছে সে কোনো অপরাধ করে নাই। আর এই বাউন্ড বাই ল হিসাবে কাজ করতে গিয়ে যদি সে বাস্তবে মিস্টেক অফ ফ্যাক্ট করে, মানে একটা ঘটনা, একটা বস্তু, একটা ব্যক্তিকে চিনতে জানতে ভুল করে, তারপরও সে কোনো অপরাধ করে নাই। যেমন করিমকে গ্রেফতার করতে গিয়ে সে রহিমকে গ্রেফতার করে নিয়ে আসতে, আদালত বলছে গ্রেফতার করে নিয়ে আসেন, সে ছিল বাউন্ড বাই ল, সে যাচাই বাচাই যতটুকু তার করা দরকার করছে, তারপরও মিস্টেক অফ ফ্যাক্ট হয়েছে। এখন ওই যাকে গ্রেফতার করে নিয়ে আসছে ভুল ব্যক্তি, উনি কিন্তু এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারবে না। তাহলে 76-এ হচ্ছে আমরা বাউন্ড বাই ল অথবা বাউন্ড বাই ল এর কারণে যদি কোনো প্রকার তত্ত্বগত ভুল করি, ঘটনাগত ভুল করি, ওইটা কোনো অপরাধ হবে না। 77-এও দুইটা কথা বলে, একটা হচ্ছে যে বিচারক তার বিচারিক ক্ষমতায় যে কাজ করবে সেটা কোনো অপরাধ না। আবার এই বিচারিক ক্ষমতায় কাজ করতে গিয়ে যদি সরল বিশ্বাসে বিচারক সাহেব মনে করেন যে আইনে তাকে এই অধিকারটা দেওয়া আছে, ওইটা প্রয়োগ করেন, যদিও বাস্তবে দেওয়া নাই,
তারপরে উনি কোনো অপরাধ করেন নাই, তাহলে কি হবে? বিচারকের বিচারিক কাজ অথবা সরল বিশ্বাসে বিচারিক কাজ ভেবে যদি উনি কোনো কিছু করেন সেটা কোনো অপরাধ না। ৭৮ বলে যে আদালতের আদেশ অথবা কোনো প্রকার যে রায়গুলা আছে এইগুলা বাস্তবায়ন করার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে, এমনকি যদি ওই আদালতের এখতিয়ারও না থাকে ওই জাজমেন্টটা ওই আদেশটা দেওয়ার, তাহলে কন্ডিশন কি? আদালতের আদেশে আপনি কাজ করতেছেন, যেই আদালত রায়টা দিচ্ছে তার ওই এখতিয়ার নাই, জুরিডিকশন নাই, তারপরও সে আদেশটা দিচ্ছে। এখন যিনি কাজ করতেছেন ওনার যদি সরল বিশ্বাস থাকে যে না ওই আদালতের এখতিয়ার আছে, উনি এই ভেবে কাজটা করেন, তাইলে উনি কোনো অপরাধ করেন নাই। কিন্তু উনি যদি জানেন যে না ওই আদালতে তো এখতিয়ার নাই, জানার পরেও যদি কাজ করেন তাইলে উনি অপরাধ করবেন। তাহলে আদালতের আদেশে কাজ অপরাধ হইতে পারে যখন ব্যক্তি জানবে যে এই আদালতের এখতিয়ারটা নাই, কিন্তু তারপরেও সে যদি এটা বাস্তবায়ন করে, যদিও আদালতের আদেশ হোক তারপরেও অপরাধ হবে। তাহলে কখন বাঁচতে পারবে? যখন সে সরল বিশ্বাসে সে যখন জানবে না যে আদালতের এখতিয়ার আছে না নাই। এখন আদালতের এখতিয়ার বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। কেমন হইতে পারে? যেমন জাস্ট আমরা যদি বলি যে একজন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কাউকে রিমান্ডের আদেশ দিয়ে দিল, এখন পুলিশ অফিসার জানে যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট রিমান্ডের আদেশ দিতে পারে না। এখন পুলিশ যদি তারপরেও কি করতে পারে, কি করে তারে রিমান্ডে নিয়ে আসে, তখন ওই পুলিশ অফিসার অপরাধ করলো যদি সে জানে। এখন এই জানার ব্যাপারটা নানা কিছুর উপর নির্ভর করে যে আসলে সে জানে কি জানে না। এরপরে 79-এ এটা হচ্ছে জনসাধারণ, সাধারণ ব্যক্তির জন্য, যে আপনি জাস্টিফাইড বাই ল, বাউন্ড বাই ল ছিল যে কোনো সরকারি কর্মকর্তা, সরকারি কাজ অথবা যারা আইনগতভাবে বাধ্য হয়। আর এটা হচ্ছে জনসাধারণ, যে কোনো ব্যক্তি, আমি আপনি, যে কোনো একটা জিনিস আপনি যদি মনে করেন যে এটা জাস্টিফিকেশন আপনি দিতে পারবেন আইনের কাছে কেন আপনি কাজটা করতেছেন, তাইলে আপনি অপরাধ করেন নাই। অথবা যদি একটা ঘটনা মিস্টেক আপনার হচ্ছে, যেমন বললাম দুইজন ব্যক্তি মারামারি করতেছে, আপনার মনে হইল এইখানে একজন আরেকজনকে মেরে ফেলবে, আপনি তখন ওই যে সেলফ ডিফেন্সের জিনিসটা প্রয়োগ করতে গিয়ে যদি একজনকে ধাক্কা দেন, সে যদি পড়ে যায়, আহত হয়, আপনি কোনো অপরাধ করেন নাই, কারণ আপনি মিস্টেক অফ ফ্যাক্ট করছেন, আপনি ভাবছেন একজন আরেকজনকে মারতেছে। তাহলে এই চারটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটা হচ্ছে মিস্টেক আর দুইটা হচ্ছে আমাদের জুডিশিয়াল কাজ। এরপরে 80 নম্বরে যেটা দুর্ঘটনা, এটার ক্ষেত্রে মনে রাখবেন বৈধ কাজ হইতে হবে। এমন না আপনি চুরি করতে, ডাকাতি করতে গিয়ে অন্যজনের ক্ষতি করবেন, এমন না। বৈধ কাজ, যাবতীয় সতর্কতা, সরল বিশ্বাসে যদি করেন, আর এটা করতে গিয়েও যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, কারো ক্ষতি হয়, তাইলে আপনার কোনো অপরাধ না। আর 81-তে বলে যখন আপনি কি করবেন, একটা কাজ আপনি করতেছেন, আপনি জানেন এটা একটা ক্ষতি, এটা একটা অপরাধ, তবে আপনার ইন্টেনশনটা হচ্ছে ভালো, আর একটা ক্ষতি রোধ করবেন। যেমন আপনার বাসা আগুন লাগছে, পাশের বাসার আপনি দরজা জানালা ভেঙে ঢুকলেন আপনার বাসায় প্রবেশ করার জন্য, একজন ব্যক্তিকে উদ্ধার করার জন্য। এখন কারো যে ঘরের দরজা ভাঙাটা একটা অপরাধ, কিন্তু আপনি এটা কেন ভাঙছেন? আরেকটা বড় ক্ষতি রোধ করার জন্য, তাইলে ওইটা তখন আর অপরাধ হবে না। এরপরে 82-83 আমরা আলোচনা করেই দিছি, সেটা হচ্ছে যে 9 বছর আর 9 বছর থেকে 12 বছর হইলে, এটা আমরা ম্যাচিউর হইলে, যদি তার ম্যাচুরিটি লেভেল না থাকে তাইলে সেটা কোনো অপরাধ না। আর 84 আর হচ্ছে যে আমাদের 84টা আমাদের একটাই কথা বলে যে যখন আনসাউন্ড মাইন্ড, এটা দ্বারা বুঝবেন যে এটা শুধু পাগল ব্যক্তির কথা বলে না, এটা আমি আপনি যে কোনো ব্যক্তি এই আনসাউন্ড মাইন্ডের কি নিতে পারবো, এলইবি নিতে পারবো। কেমন? এখানে বলতেছে যে ঘটনাটা ঘটানোর সময় যে ব্যক্তি যদি বুঝতে না পারে সে কি করতেছে, তার ফলাফল কি হবে, তাহলে ওই ব্যক্তি এই 84-এর সে কি করতে পারবে, সুবিধাটা নিতে পারবে। কেমন হইতে পারে? যে যেমন মানুষ অনেক অধিক শোকে কি হয়ে যায়, অনেক সময় আমরা যেটা বলি পাথর হয়ে যায়, যে একজন সাধারণ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা ঘটছে, কিছু একটা হইছে, সে জীবিত, সে ভালো, কিন্তু তার মাথাটা কিন্তু কাজ করতেছে না স্বাভাবিক ব্যক্তির মতো। তখন যদি সে কিছু একটা কাজ করে, তখন কিন্তু তার হুঁশ নাই, সে কি করতেছে, করার পরে যদি সেটা কোনো অপরাধ হয়, সে 84-র কিন্তু সুবিধা নিতে পারবে। অন্য পক্ষ বলতে পারবে না যে সে তো পাগল না। মূল কথাটা হচ্ছে ঘটনা ঘটানোর সময় ব্যক্তির মানসিক অবস্থা কী ছিল, ওইটাই হচ্ছে 84-র মূল বিবেচ্য বিষয়। 85 আর 86 দুইটাই নেশাগ্রস্ত ব্যক্তির কথা বলে। প্রথমেই জেনারেল লাইন বলে, যদি কেউ আপনাকে জোরপূর্বক অথবা গোপনে কি করে আপনাকে কোনো নেশাদ্রব্য বা নেশা জাতীয় জিনিস পান করায়, নেশাগ্রস্ত করায়, কোনো অপরাধ করায়, যেই ক্ষেত্রে আপনি নেশার কারণে না বুঝতে পারেন কি করতেছেন, তাইলে আপনি অপরাধ করেন নাই।
কিন্তু যখন স্বাভাবিকভাবে আপনার নলেজ আছে, কেউ আপনার জোরও করে নাই, গোপনও করে নাই, আপনি নিজে নিজে একটা বস্তু, একটা দ্রব্য বা একটা জিনিস নিলেন যেটা নেশা জাতীয়, নেওয়ার পরে আপনি একটা অপরাধ করলেন, তো সিয়াসি বলতেছে যে আপনি অপরাধী হবেন, যেহেতু আপনার ওই নলেজ আছে যে আপনি এই জিনিসটা নিলে আপনি নেশাগ্রস্ত হন, তা আপনি নিবেন কেন, আপনি অপরাধী হবেন। আর 87 থেকে এই 89, এই তিনটা সেকশন আমাদের সম্মতির কথা বলে, যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তো প্যানাল করে প্রাপ্তবয়স্ক বলতে 18 বছর সবসময় বোঝায় না, মাঝে মধ্যে 12 বছরও কিন্তু বোঝায়, তো এই জন্য লক্ষ্য রাখতে হবে যে কত বছরের কথা বলা হচ্ছে। তো 87-তে এখানে আমাদের 18 বছরের কথা বলা আছে, যে 18 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তি যদি সম্মতি দেয়, আর এই সম্মতির ফলে যদি কোনো ক্ষতি হয় তাহলে ওই ক্ষতিটা কোনো অপরাধ না। তবে কন্ডিশন হচ্ছে আপনি সম্মতি, কারো মৃত্যু ঘটানো মানে আপনার মৃত্যু ঘটানো এবং আপনাকে গুরুতর আঘাত করা, এই দুইটা বাদ দিয়ে অন্য যে কোনো প্রকার যদি জিনিস হয় সেটা কোনো অপরাধ হবে না। আর ওই আমাদের 88-তে যেটা বলে সেটা হচ্ছে ব্যক্তির সম্মতিতে তার উপকারার্থে কাজ করতে গেছেন কিন্তু ক্ষতি হয়েছে, যেমন ডাক্তার রোগীর অপারেশন করতে গেছে, রোগী মারা গেছে, কিছুই করার নাই, ডাক্তার যদি তার যাবতীয় কোনো মেলাফাইড ইন্টেনশন না থাকে, সে যদি সতর্কতা অবলম্বন করে করার পর অপারেশন করার পরেও যদি আসামি মারা যায়, যদি রোগী মারা যায়, ডাক্তার কোনো অপরাধ করে নাই। তবে মূল জিনিসটা হচ্ছে কি, গুড ফেইথ। আর গুড ফেইথ কি আমাদের 52 ধারা বর্ণনা করে যে ডিউ কেয়ার এবং কি লাগতে হবে, অ্যাটেনশন থাকতে হবে, যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে কাজ করার পরেও যদি কোনো জিনিস সংগঠিত হয় ওইটাতে ওই ব্যক্তি দায় থাকবে না। আর 89 আমাদেরকে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে সরল বিশ্বাসে আমরা ব্যক্তির উপকারার্থে কাজটা করতেছি, কিন্তু এখানে ব্যক্তি হচ্ছে চাইল্ড। চাইল্ড বলতে এখানে 12 বছর পর্যন্ত বোঝায়, এটা মনে রাখবেন। 12 বছরের নিচের পর্যন্ত এই এক্সেপশনে ব্যক্তিকে চাইল্ড হিসেবে গণ্য করা হয়, অথবা ইনসেন ব্যক্তি যিনি হচ্ছেন পাগল। তাহলে 12 বছরের কম এবং পাগলকে যদি তার উপকারার্থে, তার সম্মতি ছাড়া, তার উপকারার্থে তার সম্মতি ছাড়া অথবা তার অভিভাবকের সম্মতি সহকারে কোনো কাজ করা হয়, আর এই কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ক্ষতি হয়, তাইলে উনি কোনো অপরাধ করেন নাই। আর 90-এ বলে যে কনসেন্ট, যেটা আমরা বললাম যে কাউকে ভয় দেখিয়ে অথবা ভুল তথ্য দিয়ে যদি আমরা কোনো স্বীকারোক্তি বা কোনো প্রকার কনসেন্ট নেই, সম্মতি নেই, ওটা সম্মতি বলে গণ্য হবে না। একই রকমভাবে 12 বছরের কম বয়স্ক ব্যক্তি কোনো সম্মতি দিতে পারে না, আর বলতেছে যে পাগল ব্যক্তিও কোনো সম্মতি দিতে পারে না। আর 91 আমাদেরকে একটা জিনিস বলে যে আমরা যে বিষয় সম্মতি দিচ্ছি ওটা যদি নিজেই একটা পৃথক অপরাধ হয়, যেমন গর্ভপাত করানো, মিসক্যারেজ করানো একটা নিজেই অপরাধ, স্বামী স্ত্রী যতই দুইজনে রাজি থাক, ওই কাজটা যেহেতু নিজেই অপরাধ, অতএব এটা অপরাধ হবেই হবে। আর 92 আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে ব্যক্তির উপকারার্থে তার সম্মতি ছাড়া। এখন এই সম্মতি ছাড়া বলতে বুঝতে হবে যে সম্মতি দেওয়ার মতো অবস্থা নাই, লোক নাই, পরিস্থিতি নাই। যেমন কেউ অ্যাক্সিডেন্ট করছে, এখন সে হয়তো 12 বছরের নিচের একটা বাচ্চা, এখন সে নিজেও সম্মতি দিতে পারে না, তার আশেপাশে অভিভাবকও নাই। তাহলে সম্মতি ছাড়া কখন হবে, যখন সম্মতি দেওয়ার মতো কোনো অবস্থা নাই, ব্যক্তি উপস্থিত নাই, কিন্তু তার উপকারার্থে একটা কাজ করা দরকার। আর এই কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ ঘটে তাহলে সেটা কি হবে না, অপরাধ হিসাবে গণ্য হবে না। আর এই টাকা পয়সা বা পেকুনারি উপকার কোনো উপকার বলে গণ্য হবে না। টাকা পয়সার বেনিফিট হবে এরকম উপকার না, পেকুনারি বেনিফিট কোনো বেনিফিট বলে আমরা গণ্য করব না। আর সরল বিশ্বাসে যদি আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করি, কোনো তথ্য দেই, কোনো প্রকার কথা বলি, আর এর কারণে যদি কোনো ক্ষতি হয় তাহলে যিনি তথ্য দিলেন উনি কোনো অপরাধ করেন নাই। আর যদি আমরা কাউকে কম্পেল করি, ভয় দেখাই, তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন হচ্ছে ভয়টা আপনার তাৎক্ষণিক হইতে হবে। এমন না যে আপনারা সকালে ভয় দেখাইলো বিকালে গিয়ে আপনি অপরাধ করবেন, এমন না। তৎক্ষণাৎ আপনার যদি মৃত্যুর ভয় থাকে আর এই ভয় দেখিয়ে যদি আপনার দ্বারা কোনো অপরাধ করায় তাহলে আপনি অপরাধ করেন নাই। তবে কন্ডিশন হচ্ছে আপনি কারো মৃত্যু ঘটাইতে পারবেন না, ঘটাইলে সেটা অপরাধ হবে। দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের যে অপরাধগুলো আছে এইগুলা করতে পারবেন না, এগুলা করলে আপনি অপরাধী হবেন। তাহলে 94টার মূল জিনিসটা মনে রাখবেন যে যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে আর এই ভয়ের কারণে মৃত্যু এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো অপরাধ করায় তাহলে সেটা অপরাধ না। আর হচ্ছে আমাদের যদি ছোটোখাটো কোনো প্রকার ক্ষতি করা হয় যেখানে একজন স্বাভাবিক ব্যক্তি কখনো আপত্তি তুলবে না, ওইগুলা কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না। আর আমরা এরপরে প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে আমরা যেভাবে বললাম আয়তক্ষেত্র দিয়ে পড়বেন, একদম ইজি হয়ে যাবে। এখানে 96 বলে যে
প্রাইভেট ডিফেন্সে যে কাজ করব এটা কোনো অপরাধ না। 97 বলে যে কি প্রাইভেট ডিফেন্স থাকবে নিজের শরীর অপরের শরীর, নিজের সম্পত্তি অপরের সম্পত্তি। আর এখানে সম্পত্তি বলতে 4 প্রকারের সম্পত্তি আসে। একটা হচ্ছে চুরি বা থেপ, একটা হচ্ছে রবারি বা দস্যুতা, একটা হচ্ছে যে আমাদের মিসচিফ বা বিনষ্ট, আরেকটা হচ্ছে যে আমাদের ক্রিমিনাল ট্রেসপাস। এই প্রকার সম্পত্তিগুলা এবং শরীর রক্ষার ক্ষেত্রে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো। আর 98 আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে পাগল অথবা যারা অল্প বয়স্ক, এদের কিন্তু কাজ তো অপরাধ না, আমরা পড়ে আসলাম, কিন্তু তাহলে এদের বিরুদ্ধে আপনার কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে কি না? তো 98 বলতেছে যে হ্যাঁ, পাগল হোক নাবালক হোক, যদি আপনার প্রতি আক্রমণ আসে আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে। আর 99 আমাদেরকে বলে যে 3টা ক্ষেত্রে আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে না। পাবলিক সার্ভেন্ট হইলে, পাবলিক সার্ভেন্টের আদেশে কেউ কাজ করলে, আর আপনার কাছে উপযুক্ত সময় থাকলে আইনি সহায়তা নেওয়ার, এই 3টা ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স থাকবে না। আরেকটা কন্ডিশন হচ্ছে আপনি ততটুকুই ক্ষতি করতে পারবেন যতটুকু বাস্তব অবস্থার জন্য প্রয়োজন, মানে সেলফ ডিফেন্স ততটুকুই নেবেন যতটুকু অপর ব্যক্তিকে দমন করার জন্য দরকার পড়ে। আর মাঝখানে আমরা 106 নাম্বারটা পড়েছি যে জেনারেল নিয়ম হচ্ছে যিনি আপনার প্রতি আক্রমণ করতেছে তার বিরুদ্ধেই আপনার প্রাইভেট ডিফেন্স থাকে। কিন্তু 106 বলতেছে যে যখন ডেডলি অ্যাসল্ট হবে, চতুর্দিক থেকে মানুষ এসে আপনাকে আক্রমণ করবে, মব সৃষ্টি করে আক্রমণ করবে, তখন আপনার প্রাইভেট ডিফেন্সে আপনি যদি ডিফেন্স সবার প্রতি থাকবেন, নিরপরাধ ব্যক্তির প্রতিও থাকবে, মানে আপনার গুলিতে যদি কোনো নিরপরাধ ব্যক্তিও মারা যায় তাতে আপনি কোনো অপরাধ করেন নাই। আর বাকি 3টা মনে রাখবেন, যেটা আমরা বললাম যে সহজেই ত্রিভুজ দিয়ে মনে রাখবেন। একটা হচ্ছে যে আমাদের শরীরের জন্য, একটা হচ্ছে সম্পত্তির জন্য। তো শরীরের ক্ষেত্রে হচ্ছে আমাদের 100 ধারা, যেখানে 6টা অবস্থার কথা বর্ণনা করা আছে। আর সম্পত্তির জন্য 103, যেখানে 4টা অবস্থার কথা বর্ণনা করা আছে। তো 106টা ক্ষেত্রতে শরীর রক্ষার ক্ষেত্রে আমরা ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবো। এখন ওই 6টা বাদ দিয়ে অন্য অবস্থা হইলে আমরা কতটুকু ক্ষমতা পাবো? বলতেছে যে ব্যক্তির মৃত্যু ঘটানো ছাড়া অন্য প্রকার ক্ষতি করেন কোনো সমস্যা নেই। আর আমাদের 102 বলে যে কখন আমাদের প্রাইভেট ডিফেন্সের অধিকার শুরু হবে আর কতক্ষণ পর্যন্ত থাকবে আর কখন শেষ হবে। একই রকমভাবে ওই সম্পত্তির ক্ষেত্রেও 103-এ বলে যে 4টা ক্ষেত্র, আর 104-এ বলে যে ওই 4 ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তখন তার মৃত্যু ছাড়া অন্য কিছু করেন অপরাধ না। আর সর্বশেষ আমাদের 105 বলে যে একটা সম্পত্তির অপরাধের ক্ষেত্রে কখন আমাদের প্রাইভেট ডিফেন্স অ্যাক্টিভ হবে, কতক্ষণ থাকবে, কখন শেষ হবে। তো যেহেতু এখানে আমাদের 4টা পৃথক পৃথক কি ছিল, সম্পত্তির অপরাধ ছিল। তো চুরির ক্ষেত্রে হচ্ছে যতক্ষণ চুরি করে, চোরাই মাল নিয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি উদ্ধার করে না নিয়ে আসতে পারতেছেন, পুলিশ হোক অন্যান্য সহায়তায় হোক, ততক্ষণ পর্যন্ত থাকবে। আর যদি আমরা রবারির ক্ষেত্রে দেখি, এক্ষেত্রে শুধু যতক্ষণ পর্যন্ত আপনার কি জানের ভয় আছে, রবারিটা কন্টিনিউ করতেছে, ততক্ষণ পর্যন্তই থাকবে। আর মিসচিফের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার বিনষ্ট করাটা শুরু হয়েছে তখন হবে, বিনষ্ট করা শেষ আপনার অধিকারও শেষ। আর সর্বশেষ ক্রিমিনাল ট্রেসপাসের ক্ষেত্রেও ওই রকম হবে যে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আপনার কাছে আসতেছে, যতক্ষণ ছিল ততক্ষণই, যখন উনি চলে গেলেন পরবর্তীতে আপনার প্রাইভেট ডিফেন্স কিন্তু থাকবে না। তো এইভাবে আমাদের উচিত হবে, আমরা যেটা বলবো যে এইখানে আপনারা প্রতিটা সেকশনকে পড়বেন, এটা আপনার পড়তে হবে, এটা বাদ দেওয়া যাবে না। অন্য কিছু আপনি বাদ দেন সমস্যা নাই, কিন্তু এইখানের প্রতিটা সেকশন পড়বেন, লিখিত বলেন, এমসিকিউ বলেন, ভাইবা বলেন, আপনার লাগবেই।